হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণী যারা পড়ো তাদের জন্য রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জিওগ্রাফির ক্ষেত্রে যে প্রথম স্কুল আছে অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস, তার সমস্ত কোশ্চেনগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। প্রথমেই দেখে নাও বিভাগ কয় যে সমস্ত কোশ্চেনগুলো আছে একের দাগে দেখো। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলেছে। একে একে দেখো, প্রদত্ত কোনটি মহাবৃত্ত? মহাবৃত্ত কাকে বলা হয় আমরা জানি, অপশন এ হবে রাইট অ্যান্সার, নিরক্ষরেখা। 2 নম্বরে দেখো, আন্তর্জাতিক তারিখ রেখার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হলো কত? আন্তর্জাতিক তারিখ রেখার প্রতিবাদ স্থানে অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? 180 ডিগ্রি। তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে? 0 ডিগ্রি হবে। এবার 3 নম্বরটা দেখো, গিরিজনী আলোড়ন একটি কি প্রক্রিয়া? অপশন বিটা হবে রাইট অ্যান্সার, অন্তর্জাত প্রক্রিয়া। এবার 4 নম্বরটা দেখো, ভারতের বাঘেলখন্ড ও বুন্দেলখন্ড হলো কি? অপশন বি হবে রাইট অ্যান্সার, এক প্রকার ব্যবচ্ছন্ন মালভূমি। 5 নম্বর দেখো, শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি? অপশন সি হবে রাইট অ্যান্সার, আবহবিকার। 6 নম্বরে দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? অপশন বি হবে রাইট অ্যান্সার, সান্দাকফু। 7 নম্বরে দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো কি? অপশন এ হবে বক্সাদুয়ার। পশ্চিমবঙ্গের বলেছি, মনে রাখবে, ভারতের বলেনি। এবারে বিভাগ ক্ষয়ে দেখে নাও, 2-এর দাগে যে সমস্ত কোশ্চেনগুলো আছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। 2-এর এতে দেখো, বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে বলেছে, যে কোনো 3টি করতে বলেছে। দেখে নাও, 1-এর দাগে, অক্ষাংশের পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন ঘটে, এটা শুদ্ধ, কারণ আমরা নিরক্ষীয় অঞ্চল যে অক্ষাংশে দেখবো সেখানে যে ধরনের জলবায়ু দেখতে পাবো, মেরু অঞ্চল যে অক্ষাংশে দেখতে পাবো সেখানে নিশ্চয়ই আলাদা জলবায়ু দেখতে পাবো। এবার 2 নম্বরে দেখো, আবহবিকারে রেগোলিথ সৃষ্টি হয়, এটাও শুদ্ধ। 3 নম্বরে, পেডিমেন্ট সমভূমির অনুচ্চ টিলাগুলিকে মোনাডন্ট নামে পরিচিত, এটা অশুদ্ধ হবে, কারণ হচ্ছে পেডিমেন্ট সমভূমির অনুচ্চ টিলাগুলি হচ্ছে ইনসেল পার্চ নামে পরিচিত, মোনাডন্ট হবে না। এবার 4 নম্বরে দেখো, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত পদপ্রবাহ হলো কংসাবতী, এটা অশুদ্ধ হবে, কারণ দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে আমরা জানি। এবারে 2-এর দাগের বীর যে সমস্ত কোশ্চেনগুলো আছে দেখে নাও, শূন্যস্থান পূরণ করতে বলেছি, যে কোনো 3টি। একে দেখো, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িটি হলো কি? ক্রোনোমিটার হবে। 2 নম্বরে দেখো, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো, শূন্যস্থানে কি বসবে? আরাবল্লী বসবে। 3 নম্বরে দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ড্যাশ আবহবিকারের প্রাধান্য দেখা যায়, রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। 4 নম্বরে দেখো, তরাই শব্দের অর্থ ড্যাশ, তরাই শব্দের অর্থ আমরা কি জানি? স্যাঁতে স্যাঁতে ভূমি। এবারে সির অর্থাৎ 2-এর দাগের সির যে সমস্ত কোশ্চেনগুলো আছে দেখে নাও, একটি বাক্যে উত্তর দিতে বলছে, যে কোনো 2টি। একে দেখো, 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা বা 60 মিনিট, কারণ আমরা জানি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 15 ডিগ্রিতে কত হবে? 15 × 4 অর্থাৎ 60 মিনিট বা 1 ঘন্টা। ঠিক আছে। 2 নম্বরে দেখো, পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় লে পিসোকে। এবার 3 নম্বরে দেখো, খোয়াই কি? খোয়াই কি দেখে নাও অ্যান্সার, বীরভূম ও পার্শ্ববর্তী অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকায় বৃষ্টির জলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ছোট ছোট গভীর খাদ বিশিষ্ট ভূমিরূপকে খোয়াই বলা হয়। ঠিক আছে। এবার বিভাগ গয় যে সমস্ত কোশ্চেনগুলো আছে দেখে নাও, স্থানীয় সময় কাকে বলে? কোনো নির্দিষ্ট, বিভাগ গয় দেখো 3-এর দাগে দেখে নাও, স্থানীয় সময় কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানের দ্রাঘিমা রেখার উপর যখন সূর্য ঠিক মাথার উপরে আসে অর্থাৎ মধ্যাহ্ন হয় দুপুর 12টা, তখন সেই সময়কে ভিত্তি করে যে সময় নির্ধারণ করা হয় তাকেই সেই স্থানের স্থানীয় সময় বলা হয়। ঠিক আছে। এবারে অথবা যে কোশ্চেনটা আছে দেখে নাও, রেখা ঝালক বা গ্র্যাটিকিউল কাকে বলা হয়? পাশে একটা ছবি দেওয়া আছে, লক্ষ্য করবে, অর্থাৎ আমরা যে কাল্পনিক রেখাগুলাকে কল্পনা করি পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই রকম রেখা বিশিষ্ট অর্থাৎ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা যে জালক বা জালের আকারে দেখতে একটা পাশে ছবি দেওয়া আছে দেখো, সেগুলাকেই রেখা জালক বা গ্র্যাটিকিউল বলা হয়। দেখে নাও সংজ্ঞাটা কি দেওয়া আছে। ভূগোলকে বা মানচিত্রে অঙ্কিত পরস্পর ছেদকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সমূহ যে জালিকার সৃষ্টি করে তাকে রেখা জালক বা গ্র্যাটিকিউল বলা হয়।
এবার 2 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখে নাও, পর্যায়ন বা ক্রমায়ন কাকে বলা হয়? ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের অসমতল বা বন্ধুরতাকে সমতলে পরিণত করার প্রক্রিয়াকে পর্যায়ন বা ক্রমায়ন বলা হয়, যাকে গ্রেডিয়েশন বলে। এটি মূলত অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল। অর্থাৎ ক্ষয় কার্য, অবরোহণ, আর আরোহণ মানে কি সঞ্চয় কার্য, এই দুটোর মিলিত ফল। অর্থাৎ কোনো স্থানে ধরো বিভিন্ন প্রাকৃতিক শক্তি, বায়ু শক্তি হতে পারে, নদী হতে পারে, হিমবাহ হতে পারে, অ্যাটসেট্রার দ্বারা ক্ষয় হচ্ছে। আর আরোহণ মানে কি হচ্ছে, অর্থাৎ সঞ্চয় কার্য, অর্থাৎ ওই ক্ষয়িত পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে কোথাও সঞ্চয় হচ্ছে। এই দুটোর মিলিত প্রক্রিয়াকে হচ্ছে পর্যায়ন বা ক্রমায়ন বলে, যাকে ইংলিশে গ্রেডিয়েশন বলা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলাফল হিসেবে যেটা হচ্ছে যে ক্ষয় আর সঞ্চয় কার্যের মাধ্যমে ধরো কোথাও উঁচু আছে সেখান থেকে ক্ষয় হচ্ছে, কোথাও নিচু ভূমি আছে সেখানে এসে সঞ্চয় হচ্ছে, ফলে ভূমিটা সমতলে পরিণত হচ্ছে। ঠিক আছে, এবার দেখে নাও এর অথবা যে কোশ্চেনটা আছে, সূচালো বলতে কি বোঝো? ভূগোলে সূচালো শব্দটি সাধারণত কোনো পাহাড়ের চূড়া বা ভূমিরূপের তীক্ষ্ণ সরু অগ্রভাগকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন হিমবাহের কার্যের ফলে সৃষ্ট হর্ন বা পিরামিড চূড়া। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, একদম ওপরে ইংলিশে লেখা আছে দেখো, HORN, হর্ন, অর্থাৎ তীক্ষ্ণ বা সরু অগ্রভাগ কোনো পাহাড়ের চূড়া। তাহলে কার ফলে হচ্ছে এটা? হিমবাহের কার্যের ফলে হচ্ছে, হর্ন সৃষ্টি হচ্ছে। এবার দেখো 3 নম্বরে যে কোশ্চেন আছে, পুঞ্জিত ক্ষয় কাকে বলা হয়? মহাকর্ষজ বলের প্রভাবে পাহাড়ের ঢাল বরাবর শিথিল শিলাচূর্ণ বা মাটির নিচে নেমে আসার প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলা হয়। শিথিল শিলাচূর্ণ যা মাটির নিচে নেমে আসে, বা হবে না এখানে, শিথিল শিলাচূর্ণ যা মাটির নিচে নেমে আসার প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং বলা হয়। এখানে যা লিখবে, বা হবে না। ঠিক আছে, এবারে দেখো এর অথবা যে কোশ্চেন আছে, অ্যালুভিয়েশন বলতে কি বোঝো? দেখে নাও, পয়েন্ট আকারে দেওয়া আছে, মৃত্তিকার উপরের স্তর থেকে খনিজ ও জৈব পদার্থের অপসারণকে অ্যালুভিয়েশন বলা হয়। একটু আগেই পড়েছো, অবরোহণ আর আরোহণ প্রক্রিয়া, সেরকম প্রক্রিয়া। এবার হচ্ছে সংগঠন স্থান কোথায় হয়? অ্যালুভিয়েশন পদ্ধতিতে মাটির উপরের স্তরে ঘটে থাকে। যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে অ্যালুভিয়েশন ঘটে থাকে, ইহা পর্যাপ্ত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। নির্ভরশীলটা কার উপর? পর্যাপ্ত বৃষ্টিপাতের উপর। কিন্তু স্তর গঠন কিভাবে হয়? মৃত্তিকা পরিলেখর এ স্তর গঠিত হয়, অ্যালুভিয়েশন প্রক্রিয়ায় গঠিত হয় বলে ইহা অ্যালুভিয়াল স্তর নামে পরিচিত। অর্থাৎ মৃত্তিকার স্তর, এ স্তর যেখানে লেখা আছে দেখো, ওই এ স্তর হচ্ছে অ্যালুভিয়াল স্তর নামে পরিচিত, কারণ এটি অ্যালুভিয়েশন প্রক্রিয়ায় তৈরি হয় বলে। এর খনিজ সমৃদ্ধি কি হয়? এই প্রক্রিয়ার মাধ্যমে মাটির উপরের স্তরে খনিজ শূন্য হয়ে পড়ে। সমৃদ্ধি মানে এখানে কি হয়, খনিজটা শূন্য হয়ে যায়, কারণ বৃষ্টির জলের মাধ্যমে সমস্ত খনিজ যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ওইখান থেকে অপসারিত হয়ে যায়। ঠিক আছে, পয়েন্ট আকারে দেওয়া আছে, ভালো করে পড়বে। এবারে নেক্সট দেখো 3-4 যে কোশ্চেনটা আছে, সুন্দরবন অঞ্চলের নদীগুলির দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। সুন্দরবন অঞ্চলের নদীগুলির দুটি বৈশিষ্ট্য হলো, এই নদীগুলি জোয়ারের জলে পুষ্ট, তাই এগুলি লবণাক্ত, যেহেতু সুন্দরবন বঙ্গোপসাগরের একদম উপকূলে অবস্থিত। 2 নম্বরে হচ্ছে, জোয়ার ভাটার প্রভাবে নদীগুলির মোহনা বেশ চওড়া হয় বা ফানেল আকৃতির হয়। ঠিক আছে, এর অথবা যে কোশ্চেন আছে দেখে নাও, তরাই ও ডুয়ার্স অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। 1 নম্বরে দেখে নাও, এই অঞ্চলের মাটি মূলত নদীবাহিত পলি, বালি ও নুড়ি দিয়ে গঠিত। 2 নম্বরে হচ্ছে, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকায় এই মাটি বেশ উর্বর এবং চা চাষের জন্য উপযোগী, কারণ গাছের পাতা কি হচ্ছে, পড়ে স্তর স্তর আকারে সঞ্চিত হতে আছে, ফলে কি হচ্ছে, জৈব পদার্থ বেশি থাকছে, হিউমাস বেশি থাকছে, যার ফলে মাটি খুব উর্বর এবং চা চাষের জন্য বেশ উপযোগী। এবার বিভাগ ক্ষয়ের আন্ডারে যে সমস্ত কোশ্চেনগুলো আছে দেখে নাও, 4 দাগে। 1 আন্তর্জাতিক তারিখ রেখাটি সর্বদা জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে কেন? আন্তর্জাতিক তালিকাটি সর্বদা জলভাগের উপর দিয়ে কল্পনা করার প্রধান কারণ হলো একই ভূখণ্ড বা দেশের মধ্যে তারিখ ও বার নিয়ে বিভ্রান্তি এড়ানোর জন্য। অর্থাৎ কোনো ভূখণ্ডের উপর দিয়ে যখন যাবে আন্তর্জাতিক তারিখ রেখা, সেখানকার একটা স্থানীয় সময় আছে আর একটা
তারিখ রেখার একটা সময় আছে, দুটো সময়ের পার্থক্য এড়ানোর জন্য জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। তারিখ বিভ্রান্তি দূর করে কি, এই রেখাটি হলো, যদি কোনো দ্বীপ বা ভূখণ্ডের মাঝখান দিয়ে যেত তবে একই দেশের বা একই দ্বীপপুঞ্জের পশ্চিম দিকে 1 তারিখ হতো আর পূর্ব দিকে 1 তারিখ হতো। অর্থাৎ 180 ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট বলা হয়, কিন্তু এর কোনো মানে 180 ডিগ্রি তো দুটো নেই, একটাই রেখা, ইস্ট হতে পারে ওয়েস্ট হতে পারে। অতএব ইস্টে একরকম টাইম হবে, ওয়েস্টে একরকম টাইম হবে। তাহলে কি হতো, কোনো দেশের মাঝখান দিয়ে ধরো চলে গেছে বা কোনো দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে চলে গেছে, তাহলে কি ইস্টে একটা টাইম হবে, মানে অনেকটাই হিউজ টাইমের পার্থক্য। সেই জন্য সেইটা এড়ানোর জন্য হচ্ছে, বা সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে যাতে বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য হচ্ছে এটা জলভাগের উপর দিয়ে নেওয়া হয়েছে, তারিখের বিভ্রান্তি দূর করার জন্য। মানে প্রায় 24 ঘন্টার ডিফারেন্স হয়ে যাচ্ছে হচ্ছে, মানে 180 ডিগ্রি ইস্টে যদি 20 ডিগ্রি 20 তারিখ হয়, 180 ডিগ্রি ওয়েস্টে হচ্ছে 21 তারিখ হয়ে যাবে, এরকম সময়ের পার্থক্য। এবার প্রশাসনিক সুবিধা একটা আছে, একটি নির্দিষ্ট ভূখণ্ডের দুটি আলাদা তারিখ থাকলে অফিস, আদালত, স্কুল, কলেজ, ব্যবসা বাণিজ্যের হিসাব রাখা অসম্ভব হয়ে পড়তো। বক্রতা বজায় রাখা, এই সমস্যা এড়াতে বান্তরিক রেখাকে সাইবেরিয়ার উত্তর পূর্ব অংশ, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ এবং ফিজি চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে বাঁকিয়ে দেওয়া হয়েছে, যাতে তা সম্পূর্ণভাবে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর দিয়ে যায়। ঠিক আছে, এই কারণগুলো ভালো করে পড়বে এই কোশ্চেনটা। এর অথবা যে কোশ্চেনটা আছে, নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার 3টি পার্থক্য লিখতে বলেছে। দেখে নাও পার্থক্যের বিষয় কি কি আছে। একটা আছে দিক, নিরক্ষরেখা দেখো, এটি পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে, ইস্ট টু ওয়েস্ট। আর মূল মধ্যরেখা কোথায়, প্রাইম মেরিডিয়ান কোথায় দেখেছি, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। এই ছবিটা অ্যাকচুয়ালি দেখতে হবে, দেখো পূর্ব থেকে পশ্চিমে যেগুলো আছে দেখো, সেগুলা কি, পূর্ব থেকে পশ্চিমে যেগুলো আছে নিরক্ষরেখা। আর 180 ডিগ্রি ইস্ট ওয়েস্ট যেটা গেছে বা তার প্যারালালে যে সমস্ত রেখাগুলো গেছে সেগুলা কি, মূল মধ্যরেখা। এবারে বিভাজন দেখো পার্থক্যের বিষয়, এটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে নিরক্ষরেখা, আর মূল মধ্যরেখা কি পৃথিবীকে পূর্ব ও পশ্চিমে গোলার্ধে ভাগ করে। কারণ নিরক্ষরেখা যখন পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব পশ্চিম দিয়ে ছেদ করে দেবে পৃথিবীকে, তখন কী হচ্ছে, পৃথিবী উত্তর আর একটা দক্ষিণ অংশে গোলার্ধে ভাগ হয়ে যাচ্ছে। আর যদি মূল মধ্যরেখা অর্থাৎ উত্তর দক্ষিণ দিয়ে যদি পৃথিবীকে কাটা হয়, তাহলে কি হবে, পৃথিবী পূর্ব আর পশ্চিম গোলার্ধে ভাগ হচ্ছে। এরপরে মান কি হয় দেখো, নিরক্ষরেখার মান সর্বদা 0 ডিগ্রি অক্ষাংশ হয়, আর দ্রাঘিমারেখার মানও 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি দ্রাঘিমাংশ হয়ে থাকে। আরও অনেক পার্থক্য আছে, বইতে দেখবে তোমরা। 4-2 দেখো, উদাহরণ সহযোগে লোয়েস সমভূমির সংজ্ঞা দিতে বলেছে। মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলের অতি সূক্ষ্ম বালুকণা বা পলিরাশি বায়ুপ্রবাহের দ্বারা বাহিত হয়ে বহু দূরে কোনো নিম্নভূমিতে বা তৃণাবৃত অঞ্চলে দীর্ঘকাল ধরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলা হয়। এটা তাহলে কোথায় দেখা যায়, সাধারণত মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে। এবারে হচ্ছে লোয়েস শব্দটি জার্মান শব্দ, যার অর্থ হলো স্থানচ্যুত বা কোমল শিলা, যার অর্থ তাহলে কি, স্থানচ্যুত কোমল শিলা। অর্থাৎ মরুভূমি অঞ্চল থেকে সূক্ষ্ম বালিকণাকে বায়ুপ্রবাহের দ্বারা সরিয়ে নিয়ে গিয়ে নিম্নভূমি বা তৃণাবৃত অঞ্চল, অর্থাৎ মরুভূমি এলাকারই কোনো তৃণাবৃত অঞ্চল বা নিম্নভূমিতেই সঞ্চয় করে। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি কি আছে, এই সমভূমি অত্যন্ত উর্বর হয়, লোয়েস কণাগুলি সাধারণত হলদেটে বা ধূসর বর্ণের হয়, এগুলি অত্যন্ত সূক্ষ্ম ছিদ্রযুক্ত হয়, যার ফলে জল সহজে প্রবেশ করতে পারে। এগুলো পয়েন্ট আকারে লিখবে বৈশিষ্ট্যগুলো, পরপর 3টা লাইনেই দেওয়া আছে পয়েন্ট। উদাহরণ কি, মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে শীতকালীন উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবিত হয়ে বিপুল পরিমাণ লোয়েস মৃত্তিকা উত্তর চীনের হুয়াংহো নদীর অববাহিকায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে সেখানে এক বিস্তীর্ণ ও উর্বর লোয়েস সমভূমি সৃষ্টি করেছে। বুঝতে পেরেছ? এইবারে অথবা যে কোশ্চেনটা আছে দেখে নাও, প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেখলা কাকে বলে। সাধারণত পৃথিবীর বৃহত্তম মহাদেশ প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে মহাদেশগুলির প্রান্তভাগে মেঘলা বা বলয়ের আকারে যে অসংখ্য আগ্নেয়গিরির সহাবস্থান দেখা যায় তাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বলা হয়, বা রিং অফ ফায়ার যাকে ইংলিশে বলে। পাশে একটা ছবি দেওয়া আছে দেখবে, প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে আছে।
এর বিস্তৃতি কোথায়? পৃথিবীর বৃহত্তম এই আগ্নেয় বলয় দক্ষিণ আমেরিকার দক্ষিণতম স্থলভাগ হর্ন অন্তরীপ থেকে দক্ষিণ ও উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর অবস্থিত। আন্দিজ ও রকি পার্বত্য অঞ্চল হয়ে এশিয়া মহাদেশের পূর্ব উপকূল বরাবর অবস্থিত। কামচাটকা জাপান ও ফিলিপিন্স পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ অতিক্রম করে নিউজিল্যান্ড পর্যন্ত প্রসারিত। তাহলে এগুলোকে পয়েন্ট আকারেও লিখতে পারো। তাহলে কোথা থেকে হলো? বিস্তৃতিটা কি হয়? পৃথিবীর বৃহত্তম এই আগ্নেয় বলয় দক্ষিণ আমেরিকার দক্ষিণতম স্থলভাগ হর্ন অন্তরীপ থেকে দক্ষিণ ও উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর অবস্থিত আন্ডিজ ও রকি পার্বত্য অঞ্চল হয়ে এশিয়া মহাদেশের পূর্ব উপকূল বরাবর অবস্থিত একটা হলো। কামচাটকা জাপান ফিলিপাইন্স পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ অতিক্রম করে নিউজিল্যান্ড পর্যন্ত প্রসারিত। ঠিক আছে। এবারে নেক্সট যেটা আছে দেখে নাও, উল্লেখযোগ্য আগ্নেয়গিরি এখানকার মধ্যে কি কি? পৃথিবীর 2/3 আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলি হলো মাউন্ট অ্যাকোনা, কাগোয়া, চিম্বোরাজো, পপোক্যাটি, পেটল, মাউন্ট ফুজিয়ামা, কোটোপ্যাক্সি, মৌনালিয়া বা মৌনা লোয়াও বলতে পারো, ক্রাকাতোয়া আগ্নেয়গিরি প্রভৃতি। যতগুলো পারো মনে রাখবে, 2-4টা অন্তত পক্ষে লিখবে। আলাস্কার দ্য ভ্যালি অফ 10,000 স্মোকস এই বলয়ে অবস্থিত। এবার 3 নম্বরে যেটা দেখো, 4 দাগের আবহাওয়া বিকারের ফলাফল আলোচনা করতে বলেছে। আবহাওয়া বিকারের ফলে কি হয়? 1 নম্বরে হচ্ছে মৃত্তিকা গঠন হয়। আবহাওয়া বিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে রেগোলিথ তৈরি করে, যা কালাক্রমে মাটিতে বা মৃত্তিকায় পরিণত হয়। এটি আবহাওয়া বিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক ফল। এবার 2 নম্বরে হচ্ছে ভূপ্রকৃতির পরিবর্তন হয়। যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়া বিকারের ফলে শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়, যার ফলে পাহাড় বা মালভূমির উচ্চতা কমে সমতলে পরিণত হতে পারে। ঠিক আছে। এবার 3 নম্বরে হচ্ছে খনিজ গঠন হয়। দেখো, রাসায়নিক আবহাওয়া বিকারের ফলে শিলার মূল খনিজ পরিবর্তিত হয়ে নতুন গৌণ খনিজ যেমন ল্যাটেরাইট বা কেওলিন সৃষ্টি করে। এবারে ভূমিধস দেখা যায়। পাহাড়ি অঞ্চলে আবহাওয়া বিকারের ফলে শিলা আলগা হয়ে যায়, যা ভারী বৃষ্টির সময় ভূমিধসের প্রবণতা বাড়িয়ে দেয়। নেক্সট যেটা 5 নম্বরে আছে, দেখো মাটির উর্বরতা। আবহাওয়া বিকারের মাধ্যমে শিলা থেকে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান মুক্ত হয়ে মাটিতে মিশে মাটিকে উর্বর করে তোলে। এগুলাই কারণ। এবার 3 নম্বরে যেটা কোশ্চেনটা আছে, দেখো মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি লিখতে বলেছে। মৃত্তিকা সংরক্ষণের 3টি উল্লেখযোগ্য পদ্ধতি আলোচনা করা হলো। একটা হচ্ছে বনভূমি সৃষ্টি। উদ্ভিদের শিকড় এক দিকে যেমন মৃত্তিকাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকে, অন্যদিকে পৃষ্ঠ প্রবাহ রোধ করেও বৃষ্টির ফোঁটার আঘাত থেকে মৃত্তিকাকে প্রতিহত করে মৃত্তিকা ক্ষয় নিবারণ করে। তাই জলপ্রবাহ ও বায়ুপ্রবাহজনিত মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ হ্রাস পায়। এসব কারণে বনভূমি নষ্ট না করে প্রয়োজনের মতো নতুন বনভূমি সৃষ্টি করে মৃত্তিকা ক্ষয় প্রতিহত করতে সক্ষম হয়। এবার হচ্ছে ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করার অন্যতম পদ্ধতি হলো ধাপ চাষ। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখবে। এই ধাপ চাষের ফলে পাহাড়ের ঢাল বরাবর বৃষ্টির জল অতি দ্রুত নিচে গড়িয়ে যেতে পারে না, ফলে মৃত্তিকা ক্ষয় কম হয়। এবারে 3 নম্বর যেটা আছে, দেখো পশুচারণ নিয়ন্ত্রণ। এগুলো পড়েছো আগেও, আগের ক্লাসগুলোতে বা আগের সেমিস্টারেও। পশুচারণ নিয়ন্ত্রণের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় কমানো সম্ভব, কারণ পশুচারণ কম হলে মৃত্তিকায় তৃণ ও অন্যান্য উদ্ভিদের আবরণ বেড়ে যায়। পশুর পায়ের আঘাতে মৃত্তিকা আলগা হওয়ার পরিমাণ হ্রাস পায়। এভাবে নিয়ন্ত্রিত পশুচারণ মৃত্তিকা ক্ষয়কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 4 নম্বরে হচ্ছে কি আছে, দেখো পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? 4 নম্বর কোশ্চেন, শীতকালে ভূমধ্যসাগরের উপর উৎপন্ন ঘূর্ণাবাত পূর্ব থেকে প্রভাবিত হওয়ার সময় উত্তর ও পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর রাজ্যে হালকা ঝড় বৃষ্টি এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটায়। এই ঘটনাকে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। তাহলে মেনলি হয় শীতকালে ভূমধ্যসাগরের উপর থেকে উৎপন্ন ঘূর্ণাবাত পূর্ব দিকে প্রভাবিত হওয়ার সময় উত্তর পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে যেসব রাজ্যগুলো আছে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর রাজ্যে হালকা ঝড় বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে। এই ঘটনাকে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলা হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি আছে? এর উৎপত্তি দেখে নাও। এটি ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর থেকে উৎপন্ন হয়ে ক্যাস্পিয়ান সাগর পেরিয়ে ভারতের উত্তর পশ্চিম দিকে প্রবেশ করে। প্রভাব কি হয় এর ফলে? শীতকালীন মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে এই সময় তুষারপাত ঘটে। এর অথবা যে কোশ্চেনটা আছে দেখে নাও, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের যে কোনো 3টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। 3টি প্রধান বৈশিষ্ট্য দেখে নাও। একটা হচ্ছে শ্বাসমূল বা নিউ মেটাফোর্স যেটা দেখা যায়। সুন্দরবনের মাটি লবণাক্ত, অক্সিজেনহীন হওয়ার কারণে গাছের মূলগুলো মাটির উপরে খাড়া হয়ে উঠে আসে,
যাকে শ্বাসমূল বলে। এর সাহায্যে গাছ বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। 2 নম্বরে জরায়ু অঙ্কুরোদ্গম, ভিভিপেরাস জার্মিনেশন যাকে বলা হয়, সেটা কীভাবে হয়? জোয়ার ভাটার কারণে ফলে মাটির উপরে পড়ার আগেই গাছের মধ্যে থাকা অবস্থায় ফলের অঙ্কুরোদ্গম ঘটে, মানে ফলের মধ্যে যে বীজটা থাকে। একটা পাশের ছবি দেওয়া আছে, দেখতে পাবে। এতে চারা গাছটি মাটিতে পড়লে সহজেই গেঁথে যেতে পারে। এরকম সূচালো যেহেতু মূল বেরোয় ফার্স্টে, এটা মাটিতে গেঁথে যাবে, যার ফলে কি হচ্ছে, মাটি থেকে সহজে আলগা হয়ে যেতে পারে না। এবার 3 নম্বরে যেটা দেখা যায়, ঠেস মূল দেখা যায়। পাশের ছবি দেওয়া আছে দেখো, স্টিলড রুটস দেখে বলছে। কাদা মাটিকে তে গাছকে শক্তভাবে ধরে রাখতে, অর্থাৎ জোয়ারের জলে গাছটাতে গড়িয়ে না পড়ে বা যাতে উপড়ে না যায়, তার জন্য হচ্ছে শক্তভাবে ধরে রাখতে। এবং জোয়ার ভাটার ঢেউয়ের হাত থেকে রক্ষা পেতে কাণ্ডের নিচের দিকে এক ধরনের বাঁকানো মূল দেখা যায়, যাকে ঠেস মূল বলা হচ্ছে। এইবারে হচ্ছে বিভাগ উঁতে যে সমস্ত কোশ্চেনগুলো আছে দেখে নাও। আগের কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বে। বিভাগ মতে দেখে নাও, 5-এর 1-এ একটা ম্যাথ দেওয়া আছে জিওগ্রাফির। জাপানের টোকিওতে অর্থাৎ 140 ডিগ্রি পূর্ব যখন সময় সকাল 11টা, তখন কলকাতায় অর্থাৎ 88 ডিগ্রি 30 মিনিট পূর্বে স্থানীয় সময় কত হবে জানতে চেয়েছি। এখানে আমি দেখো একটা স্লাইড আকারে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, দেখো 1 2 3 করে। প্রথমেই দেখে নাও 2 নম্বর স্লাইডে, দেখো কি কি দেওয়া আছে এখানে তথ্য দেখে নাও। টোকিওর দ্রাঘিমা কত দেওয়া আছে? 140 ডিগ্রি পূর্ব দেওয়া আছে ম্যাথের মধ্যে। কলকাতা দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দেওয়া আছে, তাই টোকিওর সময় কত? সকাল 11টা দেওয়া আছে। এবার দেখে নাও দ্রাঘিমা রেখার পার্থক্য তাহলে নির্ণয় করতে হবে। তাহলে 140 ডিগ্রি থেকে 140 ডিগ্রি 0 মিনিট, 140 ডিগ্রি মানে 140 ডিগ্রি 0 মিনিট থেকে 88 ডিগ্রি 30 মিনিট আমরা বাদ দেবো, তাহলে কত পার্থক্য আসছে? 51 ডিগ্রি 30 মিনিট আসছে। এবারে কি হচ্ছে, দ্রাঘিমার পার্থক্য আমরা পেয়ে গেলাম 51 ডিগ্রি 30 মিনিট। এইবারে দেখো স্লাইড 4-এ দেখো স্টেপ 2 বা ধাপ 2 যেটা আছে, দেখো সময়ের পার্থক্য নির্ণয় করতে বলেছে। 1 ডিগ্রি দ্রাঘিমায় আমরা পার্থক্য কত জানি? আগেই বলেছি 4 মিনিট জানি। এবার তাহলে 51 ডিগ্রি 30 মিনিটে কত পার্থক্য হবে? বা 51.5 ডিগ্রি, 51 ডিগ্রি 30 মিনিট মানে কি? 60 ডিগ্রিতে 1 মিনিট হয়, সরি 60 মিনিটে 1 ডিগ্রি হয়। ভুল বললাম, উল্টো বলে দিয়েছি, 60 মিনিটে 1 ডিগ্রি হয়। তাহলে হচ্ছে 51.5 ডিগ্রি বা 51 ডিগ্রি 30 মিনিট। তাহলে 51.5 × 4, যেহেতু 1 ডিগ্রিতে 4 মিনিটের পার্থক্য আমরা জানি, তাহলে 206 মিনিটের পার্থক্য হচ্ছে, মানে 3 ঘন্টা 26 মিনিটের পার্থক্য হবে। 206 মিনিট মানে কি? 3 ঘন্টা 26 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট আমরা জানি। এবার স্টেপ 3 বা ধাপ 3-তে দেখে নাও স্থানীয় সময় নির্ণয় করবো কীভাবে। টোকিও কলকাতার কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। ম্যাপে দেখবে টোকিও কলকাতার পূর্ব দিকে অবস্থিত, তাই টোকিওর সময় কলকাতার চেয়ে এগিয়ে থাকে, অর্থাৎ কলকাতার সময় কম হবে, টোকিওর সময়টা বেশি হবে। তাহলে কত সময় এগিয়ে থাকবে? 3 ঘন্টা 26 মিনিট আমরা দ্রাঘিমার পার্থক্য হিসাব করলাম। তাহলে কলকাতার সময় ইজিক্যাল টু টোকিওর সময় বিযুক্ত 3 ঘন্টা 26 মিনিট। অতএব সকাল 11টা যদি টোকিওর সময় হয়, বিযুক্ত 3 ঘন্টা 26 মিনিট সমান সকাল 7টা 34 মিনিট। নিচে একটা ঘড়ি দিয়ে ছবি দেওয়া আছে, দেখবে। তাহলে উত্তর কী হবে? কলকাতার স্থানীয় সময় হবে সকাল 7টা 34 মিনিট। আশা করি বুঝতে পেরেছে, না বুঝতে পারলে কমেন্টে জানাবে, ঠিক আছে? আবার পরবর্তী কোনো স্কুলে বুঝিয়ে দেবো। এর অথবা যে কোশ্চেনটা আছে দেখে নাও, পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিলা পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করতে বলেছে। পাত সংস্থান তত্ত্বের জনক হলেন কে? ফরাসি বিজ্ঞানী পিঁচো, আমরা জানি, লে পিঁচো 1968 এই পাত সংস্থান তত্ত্বটি দিয়েছিলেন। এই তত্ত্বের মূল কথা হলো ভূত্বক কতকগুলি বৃহদাকার পাতের সমন্বয়ে গঠিত। মহাদেশ গঠনকারী পাতকে মহাদেশীয় পাত ও মহাসাগর গঠনকারী পাতকে মহাসাগরীয় পাত বলা হয়। এইসব পাতগুলির গভীরতা গড়ে 100 কিমি। এখানে গভীরতা হবে, কিন্তু একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। গভীরতা গড়ে 100 কিমি এবং বিদার কয়েক লক্ষ বর্গকিমি হয়, অর্থাৎ বিস্তার হবে, বিদার নয় বিস্তার। এই পাতগুলি বান্থ অ্যাস্থেনোজিয়ার অর্থাৎ গুরুমণ্ডলের উপরিভাগে অবস্থিত, ভাসমান অবস্থায় আছে, অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় আছে। অ্যাস্থেনোস্ফিয়ার বানানটা ঠিকঠাক করে লিখবে, এখানে অনেকগুলো বানান ভুল হয়ে গেছে, কোনো কারণে টাইপিংয়ে হয়তো মিস্টেক হয়েছে, ঠিক আছে? গুরুমণ্ডলের ম্যাগমার পরিচালন স্রোত, ভূ আন্দোলন প্রভৃতি কারণে পাতগুলি গতিশীল হয় এবং গতিশীলতার কারণে পাত সীমান্ত
দুটি পাতের মধ্যবর্তী এলাকা বরাবর নানা ভূমিরূপ সৃষ্টি হয়। পাত সীমান্ত 3 প্রকার আমরা জানি। একটা অভিসারী পাত সীমান্ত, যেটা পরস্পরের অভিমুখী গতিশীল পাত সীমান্ত। একটা প্রতিসারী পাত সীমান্ত, পরস্পরের বিপরীত দিকে গতিশীল পাত সীমান্ত। আর একটা নিরপেক্ষ পাত সীমান্ত, পাশাপাশি বা বিপরীত দিকে সঞ্চারনশীল পাত সীমান্ত। এবার অভিসারী পাত সীমান্তে ভঙ্গিলা পর্বতের উত্থান। উল্লেখিত 3 ধরনের সীমান্তের মধ্যে কেবলমাত্র অভিসারী পাত সীমান্তে ভঙ্গিলা পর্বতের উৎপত্তি হয়। অভিসারী পাত সীমান্ত প্রধানত 3 প্রকার হয়। একটা হচ্ছে যখন দুটি মহাদেশীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হয়, তাকে মহাদেশীয় পাত সীমান্ত বলে। 2 নম্বরে হচ্ছে যখন একটি মহাদেশীয় এবং একটি মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হয়, তাকে মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্ত বলে। এগুলো জাস্ট গল্পের মতোই। 3 নম্বরে হচ্ছে দুটি মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে তাকে মহাসাগরীয় পাত সীমান্ত বলে। এই 3 প্রকার অভিসারী পাত সীমান্তের মধ্যে প্রথম দুটি পাত সীমান্তে ভঙ্গিলা পর্বতের উৎপত্তি হয়, অর্থাৎ মহাদেশীয়তে বা মহাসাগরীয়তে কিন্তু হয় না। এই অঞ্চলের ভঙ্গিলা পর্বত উৎপত্তির প্রক্রিয়া পরের পেজে আলোচনা করা হয়েছে, দেখে নাও। একটা হচ্ছে মহাদেশীয় পাত সীমান্তে কীভাবে হচ্ছে। ভূত্বকের অগভীর সংকীর্ণ অংশ, যেখানে দীর্ঘদিন ধরে পলি, নুড়ি, বালি সঞ্চিত হয়ে পার্শ্বচাপের ফলে ওই পলিস্তর ভাঁজ পড়ে ভঙ্গিলা পর্বত সৃষ্টি হয়, সেই অংশটিকে মহীখাত বলা হচ্ছে। এবারে মহাদেশীয় পাত দুটি যতই পরস্পরের কাছে আসে, ততই ওই অগভীর সমুদ্র তথা মহীখাত সংকীর্ণ হয় এবং কালাক্রমে মহীখাত সঞ্চিত পলিরাশি দুপাশের প্রচণ্ড চাপের ফলে বড় বড় ভাঁজের আকারে উপরে উঠে ভঙ্গিলা পর্বত বা ফোল্ড মাউন্টেন গঠন করে। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো। কন্টিনেন্টালের ফলে দুটো পাতের ফলে কি হচ্ছে, ধাক্কা খেয়ে হচ্ছে ভাঁজ খাচ্ছে এবং ভাঁজ খেয়ে গিয়ে যে পলিরাশি দুপাশে পার্শ্বচাপে হচ্ছে উপরে উঠে ভঙ্গিলা পর্বত বা ফোল্ড মাউন্টেন সৃষ্টি করছে। উদাহরণ কি, ভারতীয় ইউরেশীয় পাত পরস্পরের কাছাকাছি আসার ফলে উভয় সীমান্তে অবস্থিত টেথিস মহীখাতে সঞ্চিত পলিরাশি তথা পাললিক শিলায় ভাঁজ পড়ে হিমালয় পর্বতে উত্থান ঘটেছে। হিমালয় একটা নবীন ভঙ্গিলা পর্বত হিসেবে আমরা জানি হিমালয়কে। এবারে দেখে নাও 2 নম্বর যেটা আছে, মহাদেশীয় মহাসাগরের পাত সীমান্ত। যখন একটি মহাদেশীয় পাত একটি মহাসাগরের পাত পরস্পরের দিকে অগ্রসর হয়, তখন অপেক্ষাকৃত ভারী শিলা গঠিত মহাসাগরের পাত, অর্থাৎ মহাসাগরের পাত আমরা ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত জানি, আগ্নেয় শিলা ব্যাসল্ট দ্বারা গঠিত। সেটা কি হচ্ছে, ভারী হচ্ছে, এবং মহাদেশীয় পাত অপেক্ষাকৃত হালকা আগ্নেয় শিলা অর্থাৎ গ্রানাইট দ্বারা গঠিত, সেটা উপরে থাকছে। আর মহাসাগরের পাতটা বেঁকে হচ্ছে, ধনুকের মতো বেঁকে বা নিম্নভাগের সৃষ্টি করে নিচে ঢুকছে, যেখানে কি হচ্ছে অধঃপাত মণ্ডল বা সাবডাকশন জোন সৃষ্টি করছে, যাকে আমরা বেনিয়ফ জোন নামে জানি। এরপর কি হচ্ছে, দুই পাত সীমান্ত বরাবর মহীখাত অঞ্চলে ক্রমশ পলি ভরাট হতে আছে সমুদ্রের জলের স্রোতে। এর ফলে কি যে পরবর্তী পর্যায়ে পাত দুটি যখন পরস্পরের দিকে আরও অগ্রসর হয়, ওই পলিতে সঞ্চয় হয়ে ভরাট হয়ে গেছে, তখন ওই পলিটা কী হবে, আরও অগ্রসর হলে ভাঁজ পেয়ে উপর দিকে উঠতে থাকবে। উঠে যে পর্বতটা সৃষ্টি করছে সেটা হচ্ছে ফোল্ড মাউন্টেন গঠন করছে। এইভাবে হচ্ছে মহাদেশীয় আর মহাসাগরীয় পাত সীমান্তে গঠিত হয়। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখবে। এইবারে হচ্ছে উদাহরণ দেখে নাও, আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের অভিসারী সীমান্তের শ্রেষ্ঠ মহীখাত এর পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে রকি পর্বতের সৃষ্টি হয়েছে। 3 নম্বর যেটা আছে দেখে নাও, মহাসাগরীয় পাত সীমান্ত। একটি মহাসাগরীয় অভিসারী সীমানায় ভিন্ন ঘনত্বের দুটি মহাসাগরীয় পাত একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে অধিক ঘনত্বের যে পাতটি আছে সেটা হচ্ছে কি অন্য পাতের নিচে অধঃগমন করে। এবং অধঃগমন বলতে মহাকর্ষীয় বলের প্রভাবে একটি অধিক ঘন মহাসাগরীয় পাতের অভ্যন্তরে নেমে যাওয়াকে বোঝায়। অধোগামী পাতটি গুরুমণ্ডলের অভ্যন্তরে উচ্চ তাপমাত্রা চাপের সম্মুখীন হয়। এই চরম পরিবেশে অধোগামী পাতের কী হয়, অভ্যন্তরভাগে আটকে থাকা জলীয় খনিজগুলি ভাঙন করতে থাকে বা গলতে থাকে, যার ফলে জল নির্গত হয়। জলের এই প্রবেশ পার্শ্ববর্তী গুরুমণ্ডলে গলনাঙ্ক কমিয়ে দেয়, যা ম্যাগমা উৎপাদনে সহায়তা করে। ঠিক আছে। এইবার 2 নম্বর যে কোশ্চেনটা আছে দেখে নাও, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর 5টি প্রভাব লিখতে বলেছি। পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পূর্ণভাবে মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। এর 5টি প্রধান প্রভাব হলো, পশ্চিমবঙ্গের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত থাকা এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। পশ্চিমবঙ্গে প্রধানত 2 প্রকার মৌসুমি বায়ু প্রভাবিত হয়। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, আর একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। পূর্ণ হবে না, পূর্ব হবে। এই 2 প্রকার বায়ু প্রবাহজনিত কারণে এই রাজ্যের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব গুরুত্বপূর্ণ। নিম্নে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করা হয়েছে, দেখে নাও। সারা বছর মৌসুমি বায়ু প্রবাহ। একটা হচ্ছে পশ্চিমবঙ্গে সারা বছরই মৌসুমি বায়ু প্রবাহিত হয়। শীতকালে ও শরৎকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু, গ্রীষ্মকালে আর বসন্তকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রভাবিত হয় আমরা জেনে থাকি। শীতকালে কারণ উত্তর পূর্ব দিক থেকে ঠান্ডা কনকনে হাওয়া আসে, আর গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ যে হাওয়াটা আসে। এবার 2 নম্বরে হচ্ছে শীতল শুষ্ক শীতকাল।
এই বা আবহাওয়ার একটা বৈশিষ্ট্য। শীতকালে স্থলভাগ থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আসে বলে এতে জলীয় বাষ্প থাকে না, কারণ পাহাড় থেকে আসে বা স্থলভাগ থেকে আসে। ফলে শীতকাল শুষ্ক হয়। এই বায়ু উত্তরের তুষারাবৃত পার্বত্য অঞ্চল থেকে আসে বলে এবং সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে বলে এই সময় সমগ্র পশ্চিমবঙ্গে শীতল আবহাওয়ার সৃষ্টি হয়। 3 নম্বর বৈশিষ্ট্য কি, উষ্ণ আর্দ্র বর্ষাকাল। এই সময় উষ্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে বলে স্থলভাগে যথেষ্ট বৃষ্টিপাত ঘটায় এবং সূর্যের অবস্থানজনিত কারণে বর্ষাকালে উষ্ণ প্রকৃতির। ঠিক আছে। এবার 4 নম্বরে বৃষ্টিপাতের উপর প্রভাব। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের বার্ষিক 175 থেকে 200 সেমি বৃষ্টিপাত হয়। কোথাও কোথাও 300 সেমিরও অধিক বৃষ্টিপাত হয়ে থাকে। উত্তরবঙ্গের বক্সা দুয়ার অঞ্চল, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হিসেবে আমরা জানি, সেখানে কী হয়, সর্বাধিক প্রায় 455 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। এর 5 নম্বর যেটা আছে, মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের পরিমাণ সব বছর সমান নয়। কোনো কোনো বছর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা, আবার কোনো কোনো বছর কম বৃষ্টিপাতের কারণে খরার সৃষ্টি হয়। এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। টাটা।